রায়হানের কাছে আসি। রায়হান, আপনার কাছে কি মনে হয় যে এইটা কি ভারত আসলেই জানে না বিষয়টা, যেটা বলছে ওদের ফরেন মিনিস্ট্রি? আপনি কি এটাকে বিশ্বাসযোগ্য মনে করেন? একদমই বিশ্বাসযোগ্য। অবশ্যই তারা জানে, অবশ্যই তারা জানে। এবং ফয়েজ ভাই ঠিকই বলেছেন, অন্তর্বর্তী সরকার কিন্তু প্রথম থেকেই কিন্তু ভারতকে বলছে যে আপনার শেখ হাসিনার এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করার জন্য। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু অ্যাপ্রোচ করেছেন, বাট ভারত কিন্তু এখানে কোনো সহায়তা করছে না। আপনার আজকেও একটা নিউজ এসেছে দ্য প্রিন্টে যে আপনার ওরা সাক্ষাৎকার নিয়েছে প্রায় 2000 লোক কলকাতার নিউ টাউনে, আওয়ামী লীগের নেতাকর্মী কলকাতার নিউ টাউনে ওখানে খুব সুন্দর বাসায় আছে আপনার আসাদুজ্জামান খান কামালের বাসায়, এবং একটা অফিসও নিয়েছে ওরা। এটা মোহাম্মদ আলী আরাফাত একটা সাক্ষাৎকারে বলেছে। এবং তারা বহাল তবিয়তে তাদের কার্যক্রম এখানে চালাচ্ছে, এবং তাদের উদ্দেশ্যই হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ডিস্টার্ব করা না, সামহাও তা যে কোনোভাবে হোক তারা এদেরকে ডিস্টার্ব করবে। এবং তাদের স্বপ্ন, মানে আলাফাত সাহেব এরকম বলেছেন যে আমাদের স্বপ্ন হচ্ছে আমরা ঘুমাই না, আমাদের স্বপ্নই হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং ইত্যাদি। এবং সেই ক্ষেত্রে আপনি যে প্রশ্ন করলেন যে কেন ফরেন মিনিস্ট্রি জানবে না, অবশ্যই ফরেন মিনিস্ট্রি এটা অবশ্যই জানে, খুব ভালোভাবেই জানে। আমার দেশে, যেহেতু আমার দেশ তাদের সূত্র দিয়ে বরাদ দিয়ে বলছে যে এটা এইটার পৃষ্ঠপোষকতা করছে আর কি সমস্ত কার্যক্রমে। হ্যাঁ, তাহলে তো সরকার ডাইরেক্টলি ইনভলভ, মানে রাষ্ট্রীয় স্পন্সরে কাজটা হচ্ছে। তা তো অবশ্যই, তাতে রিপোর্ট থেকে তো তাই মনে হচ্ছে, দেখে তাই মনে হচ্ছে। আমরা নাগরিক হিসেবে তো তাই ভাবতে পারি আর কি। এবং আমরা যেটা দেখতেছি যে আপনার অন্তর্বর্তী সরকারের কাছেও তারা কিন্তু মানে কোনো প্রত্যুত্তর করেনি, কোনো উত্তর দেয়নি, এটার কোনো সদুত্তর দেয়নি, যেটাকে বলে যে আমরা যখন অ্যাপ্রোচ করা হলো যে ওনাকে এই বিষয়ে থামান, বা বোধহয় আপনার ওনার সম্বন্ধেও বলা হলো যে অফিস সম্বন্ধেও যখন অন্তর্বর্তী সরকারকে বলা হলো যে এই ধরনের অফিসের কার্যক্রম বন্ধ করার জন্য, তখন ওরা আজকেও বোধহয় আজকে বা কালকে ওদের পররাষ্ট্র উইং থেকে বলা হলো না আমাদের জানা মতে এই ধরনের কোনো কিছু নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে না, এটা সত্যতা নাই। অবশ্যই মোটামুটি জামাত, এনসিপি কিছুটা, আর ইসলামী শাসনতন্ত্র, এই তিনটা দলের এজেন্ডা প্রায় একই। জামাত তো প্রকাশ্যে বলেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না। কেউ কেউ বলছে যে এইটা হচ্ছে আপনার এক রাজনীতিতে এক ধরনের কৌশল, তারা বার্গেনিং করছে, প্রেশার দিচ্ছে, আসলে আলটিমেটলি নির্বাচন ফেব্রুয়ারিতে হয়ে যাবে। এটা সরকারও যেমন অ্যাডামেন্ট যে নির্বাচন হবেই। সব প্রধান উপদেষ্টা তো বলেছেন, তার অন্যান্য উপদেষ্টারাও একই কথা বলছেন। তা আপনার কাছে কি মনে হয় যে জামাতের এইসব হুঙ্কার, এইসব হম্বিতম্বি কি আসলে কি কোনো প্রেশার ক্রিয়েট করার জন্য? আমি যেটা মনে করি যে প্রথমত অন্তর্বর্তী সরকার এখন নির্বাচনের ব্যাপারে খুব সিরিয়াস। কিছুদিন আগে যেটা ছিল যে ওরা একটা দ্বিধাদ্বন্দ্বে ছিল কখন নির্বাচন হবে, এখন দেখবেন যে গতকালকেও আইন উপদেষ্টা বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা খুব আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যক্তি, উনি যেটা মুখ দিয়ে বের করেছেন অবশ্যই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, ফেব্রুয়ারির পরে আমরা নির্বাচন থাকবো না, আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব। পিআরের বিষয়টা হচ্ছে কি, পিআরের বিষয়টা 84টা বিষয়ে কিন্তু ঐকমত্য হয়েছে, এখানে কিন্তু পিআরের বিষয়টা কিন্তু নাই। শুধুমাত্র উচ্চ কক্ষে পিআরের বিষয়টা নোট অফ ডিসেন্টে আছে, কিন্তু নিম্নকক্ষে ট্রেডিশনাল যে ওয়েতে আমাদের ফার্স্ট পাস দ্য পোস্ট যে নির্বাচন হয় সেই পদ্ধতিতে নির্বাচন হবে, এটাই কিন্তু ঐকমত্য হয়েছে। কিন্তু জামাতও সেখানে ঐকমত্য পোষণ করেছে, প্রত্যেকটা দলই করেছে। সুতরাং পিআরের ব্যাপারটা পরবর্তীতে যেটা ওরা এখন উত্থাপন করছে, জামায়াত ইসলামীর কথা যেটা বললেন, আমি সেটা দেখেছি, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উনি বলেছেন যে আমরা পিআর ছাড়া নির্বাচনে যাব না। সেটা অবশ্যই এক ধরনের রাজনৈতিক কৌশলই হইতে পারে, এছাড়া তো আর আমার কিছু মনে হয় না। কারণ 84টা বিষয় তো এন্ড অফ দ্য ডে পর্যন্ত তারা আপনার 84টা বিষয়ে ঐকমত্য পোষণ করেছে, এবং সেখানে পিআর নিম্নকক্ষে পিআর এর উচ্চকক্ষে পিআর এর বিষয়ে বিএনপি এবং কিছু কিছু দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারপরেও বিএনপি বলেছে, বিএনপি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে, যে আমরা বৃহত্তর স্বার্থে বিজনেস স্ট্যান্ডার্ডে সেটা একদম খুব ইয়েতে নিউজ এসেছে যে আমরা বৃহত্তর স্বার্থে ওনারা কিছু যেই 9টা বিষয়ে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, আজকেই নিউজ এসেছে, যে আমি পত্রিকার নিউজের বলাতে বলছি, সেখানেও ওনারা কিছুটা হয়তো চিন্তা ভাবনা করবে। এখানে কয়েকটা বিষয় আছে, যেমন পিআরের বিষয়টা আছে, তারপরে আপনার রাজনৈতিক দলের প্রধান উনি আবার সরকার প্রধান থাকবেন কিনা, এইসব বিষয়ে ওনাদের মধ্যে একটা চিন্তা ভাবনা চলতেছে আর কি, আলোচনা চলতেছে যে এসব বিষয়ে কি করা যায়, এটা নিউজে এসেছে। তো উচ্চকক্ষের পিআরের কথাও সেখানে এসেছে। তো সেই আবার আর্মি ঐকমত্য কমিশনকে আসলে অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ হচ্ছে দেখেন ঐকমত্য কমিশন প্রথম দিকে আপনার প্রায় 47টা মিটিং করেছে আপনার 19 মার্চ থেকে পর্যন্ত। তো আপনার তখন তারা প্রস্তাব গ্রহণ করলো, তারপরে 3 জুন থেকে 31 জুলাই পর্যন্ত যখন যে মেইন আলোচনাটা হলো,
20টা সংস্কার প্রস্তাব নিয়ে, সেখানে কিন্তু থেকে 11টা প্রস্তাবে কিন্তু প্রথমেই সবাই একমত হয়ে গেছে। আপনার বিচার বিভাগ পৃথকীকরণের কথা যেটা ভাই বললেন, সেটা হচ্ছে যে আপনার যে আমাদের এই প্রথম আপনি দেখেন কত সিগনিফিকেন্ট, এই প্রথম হাইকোর্টের বেঞ্চ আপনার আমাদের বিভাগীয় পর্যায়ে থাকবে। হ্যাঁ, একক বা দ্বৈত, এবং উপজেলা লেভেলে অধস্তন আদালত কিন্তু স্থানান্তরিত হবে। এটা কিন্তু অনেক বড় একটা মানুষের যে বিচার পাওয়ার, যে মানুষের যে এই যে লম্বা একটা সময়, এটা কিন্তু নির্বাচন কমিশন, যেটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, নির্বাচন কমিশনে আপনার নিয়োগের ব্যাপারে একদম সম্পূর্ণ ঐকমত্য হয়েছে। তো আমরা শুধু অনৈক্যগুলা দেখি, কিন্তু ঐক্যগুলা দেখি না। তো আপনার আবার দেখেন যে জরুরি অবস্থা ঘোষণা করার সময় এখানেও কিন্তু ঐকমত্য হয়েছে। রাষ্ট্রপতি, আপনি যেটা বলেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সেখানে রাষ্ট্রপতির নিয়োগ প্রক্রিয়া, রাষ্ট্রপতির আপনার বা কিছু কোন কোন ইয়েতে আপনার কোন কোন সংস্থাতে নিয়োগ করতে পারবেন, সেখানে বিএনপির দুই একটা বিষয়ে একটু দ্বিমত আছে। সেগুলো আমার মনে হয় ফর দ্য টাইম বিং নিজেরা আলোচনা করে, যেহেতু ঐকমত্য কমিশন আগামী সপ্তাহে আবার আলোচনায় বসবে রাজনৈতিক দলগুলোর সাথে, এখন তারা নিজেরা আলোচনা করছে। বিভিন্ন, যেমন অ্যাটর্নি জেনারেলের সাথে বসেছে যে যেহেতু এটা আইনি কাঠামো চাচ্ছে রাজনৈতিক দলগুলা, অনেকেই, এর মধ্যে জামায়াত ইসলামী আছে, তারা স্পেসিফিক্যালি বলেছে, এনসিপি বলেছে যে আপনার তারা আপনার এই আইনি কাঠামো ছাড়া নির্বাচনে যাবে না। তো আইনি কাঠামোটাকে বলবৎ করার জন্য কিভাবে করা যায় সেটা নিয়ে কিন্তু তারা রাজনৈতিক দলগুলোর সাথে বসবে। এবং যেহেতু তারা বিএনপিকে ইঙ্গিত করেই বেশি কথা বলে, বিএনপি কিন্তু এই ব্যাপারে অনেক এগিয়ে এসেছে, প্রচুর এগিয়ে এসেছে। আপনি দেখেন প্রধানমন্ত্রীর যে টেনিউরটা, সেটা 10 বছর ওরা মেনে নিয়েছে। আপনি দেখেন এখন যাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে সামনে চিন্তা করছি, তারেক রহমান, উনি কিন্তু 10 বছর, আল্লাহর রহমতে 10 বছর আপনার প্রধানমন্ত্রী থাকলেও, তারপরে উনি আরো অনেকদিন প্রধানমন্ত্রী হওয়ার বয়স ওনার থাকবে, আরো অনেক থাকতে পারবে। তারপরে কিন্তু উনি এটা কিন্তু বৃহত্তর স্বার্থে মেনে নিয়েছেন। দেখেন, আস্থা ভোট এবং অর্থ বিল ছাড়া অন্য সব বিষয়ে 70 অনুচ্ছেদ অনুযায়ী 70 অনুচ্ছেদের সংস্কারের কিন্তু আপনার বিএনপি মেনে নিয়েছে। এরকম সিরিজ অফ আপনার দেখবেন যে বিএনপি মেনে নিয়েছে। কিন্তু বিএনপি কিন্তু এখানে খুবই, এবং আরেকটা আপনি সিগনিফিকেন্ট কথা বলি, আমার তাৎপর্যপূর্ণ, যেটা আপনারা সবাই লক্ষ্য করবেন, সে আপনার বিএনপি শুধুমাত্র একমাত্র দল যে ঐকমত্য কমিশন একটা স্পেশালাইজড টিম পাঠিয়েছে সালাউদ্দিন আমাদের নেতৃত্বে, সবসময় তারাই কিন্তু এই জিনিসটাকে আপনার কন্টিনিউ করেছে। কিন্তু অন্যান্য প্রত্যেক দল দেখবেন একবার এক একজন গিয়েছে। তার মানে বিএনপি ওয়াজ সিরিয়াস এনাফ অ্যাবাউট দ্য ইস্যু। তারা কিন্তু প্রচন্ড পরিমাণে এই ব্যাপারটাতে সিরিয়াস ছিল, এবং তারা কিন্তু খুব আন্তরিক ছিল আমি মনে করি। এবং আন্তরিকতা আছে বলে এখনো পর্যন্ত তারা যখন জুলাই সনদ একটা খসড়া 27 পৃষ্ঠার একটা খসড়া কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে, সেই 27 পৃষ্ঠার খসড়া তারা পড়েছে, তারা স্ট্যান্ডিং কমিটির মিটিং করেছে, এবং সেই অনুযায়ী তারা একটা প্রস্তাবনা অলরেডি রেডি করেছে। মেবি আজকে রাত্রে তারা এটা দিয়ে দিবে, দিয়ে দিয়েছে। এখন সেখানে কি আছে সেটা আমরা জানি, সেটা হয়তো আগামীকাল বা পরশুদিন পাবলিক হবে। এবং ঐকমত্য কমিশনও কিন্তু আপনার যথেষ্ট ধৈর্যের সাথে একটা বিষয় নিয়ে প্রত্যেকের সাথে, আপনার দেখেন সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে, এই 54 বছরের ইতিহাসে কিন্তু প্রথম যে এই ধরনের একটা জাতীয় জুলাই সনদ হবে। এবং বিএনপি আন্তরিক বলি, বিএনপি কিন্তু এখন সবচেয়ে মেজর স্টেক হোল্ডার বাংলাদেশে, রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বড়, সুতরাং তারা কিন্তু আন্তরিকতা দেখাচ্ছে। এখন এখানে আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে অন্যান্য যে অপর রাজনৈতিক দল 3 জনের কথা আপনি বললেন, তারা কিন্তু একসঙ্গে কথা বলছে। নির্বাচনটাকে সঠিকভাবে হওয়ার জন্য তাদেরকেও প্রয়োজন, তাদেরকেও কিন্তু আন্তরিকতা দেখাতে হবে, সমপরিমাণ আন্তরিকতা দেখাতে হবে। হ্যাঁ, তাদেরকেও এখন এনসিপির অনেকে বলে আমরা তো আস্থা পাই না, বিশ্বাস পাই না। জুলাই সনদ ঐক্যমত্য হলো, জুলাই সনদ স্বাক্ষরিত হবে, এবং জুলাই সনদ একইভাবে আপনার স্বাক্ষরিত হওয়ার পর সেটাকে আপনার সংবিধানে অন্তর্ভুক্ত করা। বাংলাদেশের যে পতিত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আশ্রয় দিচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত বড় একটা গণহত্যা চালালো জুলাই জুড়ে, তার জন্য তাদের কোনো অনুশোচনা নাই, এবং তাদেরকে আবার নির্বাচন দেওয়ার অংশগ্রহণের জন্য অনেকে নানা রকম ন্যারেটিভ তৈরি করছে, ওয়ার তৈরি করছে, সামনে ভোটার টার্ন আউট, এবং আওয়ামী লীগের 20% ভোট আছে। আপনার কাছে মনে হয় কি, যে দলের কোনো অনুশোচনা নাই, এত বড় একটা মাস কিলিং করার পরও তাদেরকে কিভাবে রাজনৈতিক দল বলা যায়, কিংবা কিভাবে তাদের ভোটের ফেরানোর চিন্তা করে মানুষ, এটা কি? না, আওয়ামী লীগ তো আসলে কোনো সময় ওইরকমভাবে রাজনৈতিক দল ছিল না। তাদের ফ্যাসিজমের সেই আপনার 72 সাল থেকেই শুরু হয়েছে। কারণ 74 সালে যখন আপনার 4র্থ সংশোধনী করলো, বাকশাল তৈরি করলো, তখন থেকেই শুরু হয়েছে। এবং তারপর দীর্ঘদিন তারা ক্ষমতার বাইরে ছিল, সামহাও তারা 96 সালে এসে আবার করেছে। তো তাদেরকে কখনোই রাজনৈতিক দল বলা যায় না।
আর ভারত সবসময় আওয়ামী লীগকে পেট্রোনাইজ করেছে, সব সময়, এটা এখন বলে না, সব সময় তাদের একটা মানে সফট কর্নার বা বলেন, সবসময় তারা তাদের একটা সেফ জোন মনে করেছে আওয়ামী লীগকে। কারণ আওয়ামী লীগ, কারণ জিয়াউর রহমানের একটা কথা ছিল, আমি ভারতকে ভারতের বন্ধুত্ব মানি, ভারতের আধিপত্যবাদ মানি না। ভারত ছিল এই ভূখণ্ডে একটা আধিপত্যবাদ বজায় রাখার জন্য তার একটা চিন্তাভাবনা, সেই আধিপত্যবাদে তাকে সহায়তা করা মূল অস্ত্র ছিল আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে তারা তো এখন বেশ একটু সফট থাকবেই স্বাভাবিক, এবং তাকে সবচেয়ে বেশি সহায়তাই করেছে শেখ হাসিনা, কারণ সে দীর্ঘ সময় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জোর করে জবরদস্তি করে সে রাষ্ট্র ক্ষমতায় ছিল। তো এখন আপনারা নির্বাচনের কথা যেটা বললেন যে নির্বাচন তাদের 20%, আসলে এই পার্সেন্টেজটা এখন খুব, পার্সেন্টেজ বিষয়টা এখন আসলে খুবই, মানে এটা কি বলবো, এটা বেসড অন হোয়াট, বেসড 20% বলছেন, এটা কি গত তিনটা নির্বাচনকে আমলে নিয়ে বলবেন? গত তিনটা নির্বাচনকে তো আমরা এটা ধরতে পারতেছি না, এটা কিভাবে বেসড, আসলে তার পার্সেন্টেজ সে নিয়ে জানে। মানে আপনি যদি পিপুল পারসেপশন, পিপুল মানে বাংলাদেশের মানুষের কথা জানেন, 5ই আগস্টে বোঝা গেছে তার পার্সেন্টেজ কি। একটা দল, বাংলাদেশের ইতিহাসে একটা দল পুরোপুরি তার সংসদ, জাতীয় সংসদের সংসদ সদস্য সহ, তার মন্ত্রিসভা সহ, সে নিজে, তার আত্মীয় স্বজন সহ পুরো দলটা পালিয়ে গেছে। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, তাপসের সাথে আপনার শেখ হাসিনার একটা ভয়েস লিক হয়েছিল, সেখানে তাপস বলতেছে যে আমি তো জিও নেই, মানে গভর্নমেন্ট অর্ডার নিতে হয় বাইরে যাওয়ার জন্য, তো আপনি কি কাউকে বলে দিবেন কিনা। তাই শেখ হাসিনা এতটাই কাঁপতেছিল তখন, সে বলছে না, আমার লোকে বলে দিবে, আমি কথা বলবো না, মানে ওই ইমিগ্রেশন অফিসারের সাথে। আপনি দেখবেন যে ওই ভয়েসটা কিন্তু লিক হয়েছে। তো এবং তার আবার ইনুর সাথেও, হাসানুল হক ইনুর সাথেও কতদিন আগে দেখবেন যে উনি কিন্তু বুঝতেছিল, কারণ উনি তো আসলে সঠিকভাবে নির্বাচিত ছিল না, উনি বুঝতেছিল যে আই এম লুজিং দ্য গ্রাউন্ড, আমার দিন শেষ হয়ে যাচ্ছে, যার ফলে তার কথাগুলো নতুন সরকার এসে সিদ্ধান্ত নেবে নেট যাবে রিস্টোর হবে কিনা, এই বিষয়টা সেটা বলছে। হ্যাঁ, তো সুতরাং নির্বাচনে যে বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের সমস্ত কার্যক্রম কিন্তু নিষিদ্ধ করেছে। নির্বাচনে তাদের প্রথমত দাঁড়ানোর কোনো সুযোগ নাই অফিসিয়ালি, এটা আমি অফিসিয়াল কথাবার্তা বলতেছি। আর জনমানুষ তো চাইই না, গণমানুষ তাদেরকে আপনার দেশ থেকে পালাতে বাধ্য করছে, তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে তারা বাধ্য করছে। সুতরাং গণমানুষ তো তাদেরকে চায় না বলেই আপনার তারা নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না। আর নির্বাচনে এই পার্সেন্টেজ কোনোভাবেই আপনার মানে এটা অ্যাকসেপ্টেবল না, এই পার্সেন্টেজ কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। নতুন যে ফ্রেশ নির্বাচন হবে, আপনি দেখবেন যে ইকুয়েশন অনেক অন্যরকম হবে। সামনে যে ফেব্রুয়ারি ইলেকশন হবে, তখন ইকুয়েশন অনেক অন্যরকম হবে। তারা যেটা করতে পারে সেটা হচ্ছে তার নির্বাচনে নানানভাবে বাধাগ্রস্ত করতে পারে। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে অনেক জোরদার করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে। এবং নির্বাচন কমিশন খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে তারা আপনার এই আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে সেনা, নৌ এবং বিমান বাহিনীকে সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনী, যার ফলে শেখ হাসিনা বাতিল করেছে 2014 ইলেকশন থেকে বাতিল করে দিয়েছে, 2008 পর্যন্ত ছিল। তো তারপরে আপনার 400 গজের মধ্যে তারা কিন্তু মানে স্বাভাবিক নির্বাচনী যেভাবে আপনার পুলিশ যেভাবে করে, তারাও কিন্তু সেটা করতে পারবে। ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। আরেকটা গুড ইনিশিয়েটিভ নিয়েছে নির্বাচন কমিশন, সেটা হচ্ছে তারা এবার কিন্তু প্রবাসী ভোটার এবং কারাগারে যারা আছে তাদেরকে ভোটের ব্যবস্থা করেছে পোস্টাল ব্যালটের মাধ্যমে। প্রবাসী ভোটারেরটা কিন্তু আগেও ছিল, এটা প্রয়োগ ছিল না, এখন এটা নতুনভাবে প্রয়োগ হবে। এই নানান ধরনের উদ্যোগের মধ্যে আমাদের সবার উচিত আসলে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা। রাজনৈতিক দলগুলোরও, যাদের নাম বললেন আপনি, রাজনৈতিক দলগুলো যারা আছে বাংলাদেশে ফেসিস্ট বিরোধী বিশেষ করে, এবং বড় স্টেক হোল্ডার হিসেবে বিএনপি সহ অপর রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করলে, নির্বাচন কমিশনকে সহযোগিতা করলে একটা আপনার সুন্দর নির্বাচন বের হয়ে আসবে ফেব্রুয়ারি মাসে।